হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। তো আমরা চলে এসেছি আজকে একটা নতুন ম্যাথামেটিক্সের উপর ক্লাস নিয়ে। আজ থেকে তোমাদের একটা নতুন সিরিজ আরম্ভ হচ্ছে, যে সিরিজের মাধ্যমে আপকামিং ডাব্লিউপি এবং কেপির যত সম্ভাব্য কোশ্চেন হতে পারে সমস্ত কোশ্চেন 1 বাই 1 ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কভার করে দেওয়া হবে। তো চলে আসা যাক আজকের ক্লাসে। সেট নাম্বার 1, যেহেতু আজকে ফার্স্ট সিরিজ শুরু হচ্ছে, সেট নাম্বার 1 থেকে আমরা এইরকম প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস ম্যাথের অবশ্যই পাবো। আচ্ছা দেখো, যে কোশ্চেন গুলো বহুবার এসে গেছে এবং আসার পসিবিলিটি সবচাইতে বেশি, পরপর এখানে সাজানো আছে। আজকে 15টা কোশ্চেন যেগুলো তোমাদের আপকামিং শিফটে দেখতে পাবি। হ্যাঁ, তো কোশ্চেন নাম্বার 1 কি আছে? একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান যায় 45 কিমি পার ঘন্টা গতিতে এবং ফিরে আসে 36 কিমি পার ঘন্টা গতিতে। সমগ্র যাত্রাপথে ট্রেনের গড় গতি ঘন্টায় কত? দেখো, গড় গতিবেগের কোশ্চেন দু ধরনের হতে পারে। এক নম্বর হয়ে যাচ্ছে যে তোমাদের ডিফারেন্ট দূরত্ব দিয়ে দেবে, ধরো দেয়া আছে এটা 10 মিটার, এটা 40 মিটার, এদের সময়টা দিয়ে দিয়েছে, দিয়ে বলবে ভেলোসিটি জানতে। সো সেটা একটা টাইপ। সেটার জন্য আমাদের সিম্পলি কি করতে হয়, টোটাল যা দূরত্ব, উপরে দূরত্ব গুলো যোগ করলে পরপর, আর প্রত্যেকটা ডিস্টেন্স কভার করতে যে টাইম ধরে নিলাম, 10 কিলোমিটার যেতে T1 টাইম লেগেছে আর 40 কিলোমিটার যেতে T2 টাইম লেগেছে, দূরত্ব বাই সময় করলে আমরা গড় গতিবেগ বের করতে পারি। এটা এক ধরনের টাইপ। এবার এই টাইপটা হয়ে যাচ্ছে সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, কিন্তু সেকেন্ড যে টাইপটা আছে সেটা একটা নির্দিষ্ট কেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কিন্তু স্যার এই জিনিসটা শিখবো কেন, এটা শেখার কারণ কি? এই জিনিসটা শিখলে কিন্তু অতি সহজে তোমাদের সলিউশন বের করা সম্ভবপর হবে। একটা নির্দিষ্ট ফর্মুলা, ওইটা খেয়াল রাখলেই আমাদের কাজ মিটে যাবে। কি ফর্মুলা গড় গতিবেগের জন্য? এটা গড় গতি ঘন্টায় কত কিমি, অর্থাৎ গড় গতিবেগের যে ফর্মুলাটা আমাদের খেয়াল রাখতে হবে, 2s1 s2 বাই s1 প্লাস s2। স্যার এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করব আমরা? যখন দেখবো যে নির্দিষ্ট দূরত্ব ফিক্সড, ধরো যাচ্ছে আবার আসছে, অর্থাৎ দেখো একটা নির্দিষ্ট 10 কিলোমিটার ধরো গেল, আবার 10 কিলোমিটার রিটার্ন করছে, যখন ডিস্টেন্সটা ফিক্স তখনই এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে কি শুধু যাওয়া আসার ক্ষেত্রেই হতে পারে, আর অন্য কোনো ক্ষেত্রে হতে পারে না? হ্যাঁ হতে পারে, যদি ডিস্টেন্সটা সেম থাকে। ধরো রাম 10 কিলোমিটার প্রথমে গেছে, আবার সে 10 কিলোমিটার গেছে, অর্থাৎ ডিস্টেন্স গুলো যখনই আমি দেখবো যে সমান, তখনই এই ফর্মুলাতে বসবো। আমাদের শুধু ফর্মুলা মুখস্থ রাখলেই হবে না, কোন জায়গায় এটা অ্যাপ্লাই করব সেই জিনিসটা যেন আমাদের মাথায় সবসময় খাটে। তো ডিস্টেন্স সেম রেখে যখন গড় গতিবেগ জানতে চাইবে তখন এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। এবার সিম্পলি 2s1 মানে এক্ষেত্রে দেখো একটা গতিবেগ, যে কোনো একটা গতিবেগকে আমরা s1 ধরে নেব আর দ্বিতীয় গতিবেগটাকে s2 ধরে নেব। সুতরাং 2s1 মানে 45, s2 মানে কত 36 বাই s1 45 প্লাস 36, সিম্পলি যোগ বিয়োগ করে দিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। করে নেওয়া যাক 2s1 s2 যোগ করলে দেখো আসছে 36 36 72 আর 9 81। এবার কাটাকুটিতে যাওয়া যাক, 9 9 81, 9 4 36, 9 5 45, অর্থাৎ 5 2 10 ইন্টু 4, রাইট অ্যান্সার 40। অর্থাৎ কোন অপশনে আছে? অপশন নাম্বার বি, বাহুবলী ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। 2 নম্বর কোশ্চেন জানতে চেয়েছে, এই ধরনের কোশ্চেন বিগত বছরে বহুবার এসেছে এবং এবারেও সামনে আপকামিং যে এক্সাম গুলো আসছে তোমাদের অবশ্যই এই ধরনের কোশ্চেন পাবি। কি বলছে, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে টাকার পরিমাণ কত? অর্থাৎ যখনই চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ এদের মধ্যে ডিফারেন্স দেওয়া থাকবে, তখন আমরা অতি সহজে কিভাবে করব? আমরা তো জানি এসআই মানে সরল সুদ, সিম্পল ইন্টারেস্টকে বোঝায়, আর সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্টকে বোঝায়। এবার এখানে 3 বছর আছে, আমরা জানি যে সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছরে ধরো এক বছরে 10%, পরের বছরে আবার 10%, তারপরের বছরে আবার 10% হবে। অর্থাৎ 10% যদি 3 বার হয়, সিম্পল ইন্টারেস্ট টোটাল কত পাওয়া যাচ্ছে?
3 ইন্টু 10% অর্থাৎ 30% সিম্পল ইন্টারেস্ট নিয়ে আমাদের কোনোরূপ সংশয় থাকার উচিত নয়। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে বা চক্রবৃদ্ধি সুদ বের করার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা 10 10 10 তিনবার আমরা জানি 10% 3 বছর আছে বলে সিম্পলি লিখে নিলাম। এইবার কি করবে, আমাদের সাকসেসিভের একটা ফর্মুলা ছিল যেটা এখানে ব্যবহার করলে খুব সহজেই আমরা করে নিতে পারবো। ফর্মুলাটা কি, a প্লাস বি প্লাস এবি বাই 100, এই ফর্মুলাটা ইউজ করলে অতি সহজে বের করে নিতে পারবো। স্যার তিনটে টার্ম আছে, এদিকে a আর b দুটো ভেরিয়েবল আছে, তাহলে কি করে হবে, তাহলে প্রথমে 10 আর 10 কে নিয়ে একবার বের করে নিলাম, যে ভ্যালুটা পেলাম সেটাকে নিয়ে আবার 10 কে নিয়ে বের করলাম, তাহলেই আমার হয়ে যাবে। তাহলে দেখো 10 আর 10, 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100, শূন্য শূন্য কেটে গেল, 10 10 20 প্লাস 1 ইন্টু 1 মানে 21% বেরোলো। এই 21টা পেলে আর এই 10টা পেলে এই দুটোকে নিয়ে আবার সাকসেসিভের ফর্মুলা আমরা ফেলে দিচ্ছি। তাহলে কি হচ্ছে 21 প্লাস 10 প্লাস 21 ইন্টু 10 বাই 100, দেখো শূন্য শূন্য কেটে গেল, এদিকে 31, এদিকে দেখো একটা জিরো আছে বলে 2.1 হয়ে গেল, অর্থাৎ 33.1 হয়ে গেল। মেন যে কনক্লুশন পাচ্ছি এইভাবে করার মাধ্যমে, তোমাদের জন্য এটা স্লো প্রসেসে বলছি, ফার্স্টলি করলে তোমরা বহুবার প্র্যাকটিস করলে কিন্তু এই ভ্যালুগুলো মুখস্থও হয়ে যায়। 3 বছরে যদি 10% করে হয় 33.1%, এই ভ্যালুটা কিন্তু মুখস্থও রাখতে পারো। এবার দেখো এইটা আমার পাচ্ছি কি কম্পাউন্ড ইন্টারেস্টে, এইটা আমি কি পাচ্ছি সরল সুদে। এদের মধ্যে পার্থক্য কত, 30% আর 33.1% এর মধ্যে 3.1% এদের মধ্যে পার্থক্য, বা বিয়োগ করলে আমি 3.1% পাই। এবার এইটারই মান কত দেয়া আছে, 930 টাকা। এবার আমরা জানি কি টাকার পরিমাণ বা আসল জানলে কার মান বের করতে হয়, 100% এর মান। 3.1% এর মান যদি এটা হয় 930 টাকা হয়, তাহলে 100% এর মান কিভাবে বের করতে পারি, 930 বাই 3.1 ইন্টু 100 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাচ্ছি। একটা পয়েন্ট তুলে দিলাম আর এদিকে একটা শূন্য বসিয়ে দিলাম, 31 ইন্টু 3, তাহলে 3 এর পর 1 2 3 4 যে অপশনে আছে সেটাই রাইট অ্যান্সার। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি বাহুবলী ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু বলে দেওয়া আছে, জানতে চাই যে সংখ্যা দুটির সমষ্টি কত। আমি এইটা থেকে অতি সহজেই কিন্তু সংখ্যা দুটোকে ধরে নিতে পারি 4x আর 5x। এবার 4x 5x এদের লসাগু কত হয়ে যাচ্ছে, দেখো x টাই শুধু কমন আছে আর বাদ বাকি 4 আর 5 এর মধ্যে কোনো কিছুই নেই, সুতরাং এই দুটোকে গুণ করে দিলাম, 5 4 20 আর যেটা কমন ছিল x 20 এক্সট্রা হয়ে যাচ্ছে এদের লসাগু। এর ভ্যালু কত দেয়া আছে, 180 দেয়া আছে এদের ভ্যালু। এবার আমরা সিম্পলি 0 0 কেটে দিলাম, x এর মান কত পেয়ে গেলাম, 9 পেয়ে গেলাম। অতি সহজে 18/2 করলে আমাদের 9 এসে যায়। এইবার দেখো যে সংখ্যা দুটো আমরা ধরেছিলাম তাহলে তাদের ভ্যালু কত হয়ে গেল, 9 গুণিত 4 36, আর কি পেলাম 5 গুণিত 9 45। এবার এদের যোগ করলে আমাদের তো জানতে চাই যে সংখ্যা দুটির সমষ্টি কত, এদের যোগ করলে যেটা দাঁড়াবে সেটাই অ্যান্সার, 36 45 81 আওয়ার আসে। তাহলে 81 মানে অপশন নাম্বার ডি দিল্লি চলো ইজ দ্য রাইট অ্যান্সার। এইবার এই কোশ্চেনটা যদি আমাদের গসাগু দেয়া থাকতো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তোমাদের শুধুমাত্র লসাগুই আসেনি গসাগু এসেছে, তাহলে কিভাবে করতাম, দেখো এই দুটো তো সংখ্যা, প্রথমে যে রেশিও দুটো দেয়া আছে সেই অনুপাতে সংখ্যা দুটোকে ধরে নিলাম 4x আর 5x, এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। এবার এখান থেকে লসাগু যেমন আমি বললাম এদের মধ্যে যে কমনটা আছে সেটা প্রত্যেকটা জিনিসকে নিয়ে, এবং যারা নেই 4 আর 5 এর মধ্যে কমন নেই এদের মধ্যেও গুণ করে যেটাই হলো সেটা লসাগু। গসাগুর ক্ষেত্রে কিন্তু শুধু কমন ফ্যাক্টরটাই যাবে, এখানের মধ্যে কমন কি আছে, শুধুমাত্র এক্সটাই কমন আছে। যদি গসাগু দেয়া থাকতো তাহলে কিন্তু আমি এক্স এর সাথে যে এখানে নিশ্চয়ই ডাটা একটা দেয়া থাকতো সেইটা আমি ইকুয়াল করতাম, তাহলে আরো সহজ হয়ে যেত। তাহলে যে মানটা পেয়ে যেতাম সেটার সাথে 4 গুণ, যে মানটা পেয়ে যেতাম তার সাথে 5 গুণ করে দিতাম, দুটো সংখ্যা পেয়ে গেলাম। এবার যদি যোগ জানতে চাই যোগ করব, যদি বিয়োগ জানতে চাই বিয়োগ করে দেবো, বা গুণ জানতে চাইলে গুণ করে দেবো। আশা করি এই ধরনের টাইপ তোমরা অতি সহজে করে নিতে পারবে এরপর থেকে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসি। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো আমাদের ভিশন এডুকেশন থেকে আগামী 18ই এপ্রিল থেকে নতুন ক্লাসরুম ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে, এবং আগামী 21শে এপ্রিল থেকে নতুন আবাসিক ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে।
যারা লোকাল তাদের জন্য 18 তারিখ থেকে ক্লাসরুম ব্যাচ শুরু হচ্ছে। যারা অনেক দূরে যাতায়াত করতে চাইছো না, এখানে থাকতে চাইছো, তারও সুব্যবস্থা আছে, তাদের জন্য 21 তারিখ থেকে আরম্ভ হচ্ছে। একদম জিরো লেভেল থেকে একটা স্টুডেন্টকে 100 লেভেলের কাছে পিঠে নিয়ে যাওয়ার আমরা কিন্তু ওই ব্যাচে চেষ্টা করব। সুতরাং যদি অ্যাডমিশন নিতে চাও, তোমরা এই নাম্বার দুটো দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারে ভর্তির জন্য ইন ডিটেলসে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া যারা চাইছো যে অনলাইনে প্র্যাকটিস সিরিজ প্র্যাকটিস করবে বা অনলাইনে যে প্র্যাকটিস ব্যাচ আমাদের আছে তাতে জয়েন করবে, সেই জন্য দেখো একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেওয়া আছে। এই 28 এপ্রিল থেকে সেই ব্যাচটাও শুরু হচ্ছে, সেটাও তোমরা ওখানে গিয়ে নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসি। 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে কত? 3:7। কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত কত হবে? 2:5 হবে। দেখো, সিরাপ এস লিখলাম, জলের জন্য ওয়াটার লিখলাম। কত দেওয়া আছে? সিরাপের 3 আছে, ওয়াটার কত আছে? 7। কত লিটার জল মেশালে, কি মেশানো হয়ে যাচ্ছে? জল মেশানো হয়েছে, তাতে করে শরবতে সিরাপ আর জলের পরিমাণ কত হয়ে যাচ্ছে? সিরাপ 2 আর ওয়াটার কত হয়ে যাচ্ছে? 5। এবার একটা জিনিস খেয়াল করো, শুধুমাত্র জলই যোগ করা হয়েছে, অর্থাৎ আমাদের কিন্তু সিরাপ দুটো দু জায়গাতেই সেম রাখতে হবে, তবে তো আমরা জলটা কতটা বেড়েছে সেটা বের করতে পারবো। তাহলে 3 আছে আর 2 আছে, এই দুটোকে সমান করার জন্য আমরা কি করতে পারি? এইটাকে 2 দিয়ে গুণ, এইটাকে 3 দিয়ে গুণ। এবার এখানে 2 দিয়ে গুণ করলে নিচেও 2 দিয়ে গুণ করতে হবে ওয়াটারের সাথে, আবার এখানেরও নিচে ওয়াটারের সাথে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে রেশিওটা কি হয়ে যাচ্ছে? সিরাপের এদিকে 6 আর এদিকে হয়ে যাচ্ছে 14, এদিকে কত হয়ে যাচ্ছে? 15 আর এদিকে হয়ে যাচ্ছে 6। এবার দেখো দেখে নি, সিরাপ দুটো সেম সেম, শুধু ওয়াটার 14 থেকে বেড়ে কত হয়েছে? 15, অর্থাৎ 1 ইনক্রিজ হয়েছে। এবার দেখো কোশ্চেনটাই দেয়াই ছিল 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত এটা। 60 লিটার কিন্তু বলেই দেয়া ছিল যেখানে সিরাপ আর জলের অনুপাত এটা। তাহলে দেখো, এইটা তো প্রাথমিক অবস্থায় যেটা আমরা পেয়েছি, এটা তো আগেরটাই। 6 আর 14 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 20 হচ্ছে। এরই মান আমরা 60 এর সঙ্গে ইকুয়াল করে দিতে পারি। তাহলে 60 এর সাথে কত গুণ করলে, 20 এর সাথে কত গুণ করলে 60 হয়? 3 গুণ করলে আমাদের 60 আসে। তাহলে 14 থেকে 15 হয়েছে, অর্থাৎ 1 বেড়েছে, 1 এর সাথেও 3 গুণ করতে হবে। সুতরাং 3 লিটার দিল্লি চলে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আর একবার রিপিট করে নিচ্ছি, 3/7 ছিল, সেটা জল মেশানো হয়েছে, প্লাস ডাব্লিউ লিখে দিলাম, কত হয়েছে? তার ফলে 2:5 হয়েছে। এবার আমাদেরকে, যেহেতু জল মেশানো হয়েছে, তার মানে সিরাপের পরিমাণটা নির্দিষ্টই আছে, দ্যাটস ওয়াই সিরাপ দুটোকে আমি ইকুয়াল করার চেষ্টা করছি। এখানে 3 আর 2 ছিল, এটার সাথে তাহলে 2 গুণ করলাম, এটার সাথে 3 গুণ করলাম, দেখো দু জায়গাতেই এবার 6 ইকুয়াল হয়ে গেছে। আর এখানে দেখো উপরে গুণ করলে নিচেতেও গুণ করতে হয়, তাহলে 14 থেকে 15 হয়েছে, তাহলে হিসেব মতো 1 বেড়েছে। এবার দেখো পরিমাণটা কত ছিল? প্রাথমিক 6 আর 14 ছিল 20, যার মান এখানে দিয়ে দিয়েছে 60 লিটার। তাহলে 20 এর মান যদি 60 হয়, 3 গুণ করলে আমরা 60 পাই, তাহলে 1 বেড়েছে। 1 বেড়েছে মানে এটার সাথেও 3 গুণ, একের সাথে 3 গুণ করলে 3 আমার রাইট অ্যান্সার হচ্ছে। এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার থেকে বারবার রিপিট হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন মিশ্রণ থেকেই আছে। দেখো, দুধের সাথে জল কি অনুপাতে মেশালে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে? দেখো, কি মেশানো হয়েছে, এই ধরনের জিনিসে আমাদের দুটো অপশনের মধ্যে ডাউটের সৃষ্টি হয়। কি ধরনের অপশনের মধ্যে? দুধের সাথে জল মেশানো হয়েছে, আমরা তার মানে এটা ধরে নিতে পারি যে দুধটাই প্রাথমিকভাবে বেশি পরিমাণে ছিল, তার সাথে কিছু পরিমাণ জল মেশালে তবে যে কোনো কেউ যে দুধ বিক্রি করছে সে ডুপ্লিসিটি করতে পারে। তাহলে দেখো, দুধ ছিল, মিল্ক ছিল, আর এর সাথে ওয়াটার মেশানো হয়েছে। দেখো, এই যে লাভটা আছে 20% এর ভ্যালু তোমরা সবাই জানো 1/5 হয়। কিভাবে এলো? যারা জানো না, 20/100 করো, দিয়ে 20 আর 100 কে যদি আমরা কাটাকুটি করি, 20% মানে তো 20/100, কাটাকুটি করলে উপরে 1 নিচে 5 হয়, 1 আর 5 হলো। এবার আমাদের সিম্পলি যেটা করতে হবে, যেহেতু দুধটাই প্রাথমিক ছিল, তাতে জল মেশানো হয়েছে, সুতরাং দুধটা যেহেতু প্রাথমিক ছিল, দুধের জায়গায় আমি কি করে দেবো? 5 করে দেবো। আর যে পরিমাণ
কোনটা বেরোচ্ছে যাতে করে আমার লাভটা হচ্ছে সেটা কিসের জায়গায় করে দেবো, ডাব্লিউ এর জায়গায় করে দেবো। আমাদের যে অপশন দুটোর মধ্যে ডাউট হয় এ আর সি এর মধ্যে 5:1 হবে না 1:5 হবে। তোমরা সবসময় খেয়াল রাখবে দুধের সাথে যে জিনিসটা আছে তার সাথে যখন অন্য কোনো জিনিস মেশানো হবে যাতে করে লাভের পরিমাণ কোনো একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হবে, অর্থাৎ কম পরিমাণটা সে তার ভাগে পাচ্ছে এই ধরনের কোশ্চেনে। তার মানে জলের পরিমাণটা এই ধরনের কোশ্চেনে কম ভাগে পাচ্ছে, তাহলে দুধ নিশ্চয়ই বেশি আছে। আমরা কি জানি 20% এর ভ্যালু 20/100 1/5, 5 তার মানে মিল ছিল, আর যেটা এক্সট্রা বাড়ানো হয়েছে সেটা হয়ে যাচ্ছে 1। এরপর থেকে আশা করি তোমাদের খেয়াল হবে না। আমরা দেখবো যে কম পরিমাণটা কোথায় আছে, দেখবো এই দুটো অপশনের মধ্যে কমটা আছে সেটা জলের সাথে ইকুয়াল করে দেবে, আর বাদ বাকি যেটা পড়ে থাকবে সেটা দুধ পড়ে রইল। অতি সহজে কিন্তু এই ধরনের কোশ্চেন করা সম্ভব। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। 40-এর 15% একটি সংখ্যার 25% এর চেয়ে 2 বেশি, তাহলে সংখ্যাটি কত? দেখো এটা যদি বেসিকে করতে হয় কিভাবে করব, 40-এর 15% মানে আমরা কি জানি 15/100। একটি সংখ্যা 25% এর চেয়ে, কোনো একটা সংখ্যা x ধরে নিলাম, সংখ্যাটি 25% মানে এটা কোনো একটি সংখ্যার 25% এর থেকে 2 বেশি, এইটা 2 বেশি, অর্থাৎ এই দিকে আমার 2 যোগ করতে হবে। আবার দেখো 40-এর 15%, 40-এর 15% একটি সংখ্যা 25% এর চেয়ে 2 বেশি, এইটা বেশি, তাহলে ইকুয়াল করতে গেলে নিশ্চয়ই এইটা 2 গুণ করতে যোগ করতে হবে। এবার সংখ্যাটি জানতে চাইছে, সংখ্যাটি মানে x এর ভ্যালু জানতে চাইছে। আমরা সিম্পলি কাটাকুটি করে দিলাম, 0 0 কেটে গেল, 5 2 এ 10, 5 3 15, 2 2 এ 4, তাহলে আমার কত দাঁড়ালো এদিকে 6, আর এদিকে দেখো 25 4 এ 100, তাহলে x/4 দাঁড়ালো। আর এই দুইটাকে এইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে -2 হয়ে গেল, অর্থাৎ 4 সমান কি x/4, অর্থাৎ x এর মান এখান থেকে আমি কত পেয়ে যাচ্ছি 4 × 4 16 পেয়ে যাচ্ছি। অপশন নাম্বার সি আমার রাইট অ্যান্সার। এবার না এতটা লেন্দি ওয়েতে করার তোমাদের একদমই দরকার ছিল না, এটা একদম বেসিক ভাবে আমি বোঝালাম। তাড়াতাড়ি স্যার কিভাবে করতে পারি, তাড়াতাড়ি করতে পারি আমরা 40-এর 15% অতি সহজে বের করে নিতে পারি। 10% মানে কত, একটা শূন্য এদিকে চলে আসে 4, আর 15 মানে কি তার অর্ধেক, 5% মানে কি তার অর্ধেক, তাহলে 15%টাকে আমরা এইভাবে ভেবে নিতে পারি। 10% মানে 4, আর 5% মানে কি তো সেই সংখ্যাটার অর্ধেক, অর্থাৎ 4, আর এইদিকে পেলাম কত 4 এর অর্ধেক মানে 2, 6 পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমরা এটাকে 6 পেয়ে গেলাম। আর কোন সংখ্যা 25% এর চেয়ে, কোন সংখ্যা 25% এর চাইতে 2 বেশি, কোন একটা সংখ্যা 25% মানে আমরা যদি 24 ভাবি, 24-এর 25% মানে কত 1/4, সেখান থেকে কি 2 বেশি করলে এই সংখ্যা পাওয়া যাচ্ছে, এটা তো এমনিতেই 6 এসে যাচ্ছে, কোনোভাবেই এই অপশনটা হচ্ছে না। 32 দেখতে পাচ্ছি, 32-এর 1/4 যদি করি 8 বেরোচ্ছে, তাহলে 8 এর সাথে 2 যোগ করলে কখনোই 6 হয় না। কিন্তু 16-র ক্ষেত্রে এই দিকটা তো 6 হয়েই আছে, 16-র ক্ষেত্রে দেখো 25% মানে 1/4 4 বেরোচ্ছে, এর সঙ্গে 2 যোগ করলে তখন কিন্তু 6 পাচ্ছি। অপশন টেস্টের মাধ্যমে কিন্তু এটা খুব সহজেই করা সম্ভব। সো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসি। একটি পার্টিতে প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের সাথে করমর্দন করে, যদি পার্টিতে 15 জন ব্যক্তি উপস্থিত থাকে তাহলে মোট করমর্দন বা হ্যান্ডশেক কতগুলো হবে, কত সংখ্যক হবে? এই ধরনের কোশ্চেন আসে। ধরো কেউ পার্টিতে গেছে, সেই পার্টিতে 15 জন মেম্বার আছে, এবার 15 জন মেম্বার একে অপরের সাথে হ্যান্ডশেক করছে, তাহলে মোট কতবার করমর্দন বা হ্যান্ডশেকটা হবে? কিভাবে করতে হবে, যেটা আমার হাইয়েস্ট সংখ্যা আছে, হাইয়েস্ট কত সংখ্যা আছে, মোট লোক সংখ্যা 15 আছে, তার আগের সংখ্যার সঙ্গে সিম্পলি গুণ করে দাও। 15, তার আগের সংখ্যা কত 14, এটার সাথে গুণ করে দাও। 15 4 এ 60, হাতে রইল 6, 15 1 15, আর 6 21, অর্থাৎ 210 বেরিয়ে গেল। এই যেটা করেছে সেটা একে অপরকে ডবল যদি কাউন্ট করি সেটা 210 বেরিয়েছে, তাহলে সিঙ্গেল কাউন্টে কি হবে, ধরো একটা হ্যান্ডশেক হওয়া মানে কি এই যে 210টা বেরোলো সেটা এক একজনকে দুবার করে কাউন্ট হচ্ছে, তাহলে মোট কত হবে, যে সংখ্যাটা বেরোলো তার সাথে 2 দিয়ে ভাগ করে দাও, তো 105 আমার রাইট অ্যান্সার হয়ে গেল। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো
আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসি। 10 জন যোগা শিক্ষার্থীর গড় বয়স 32 বছর। যখন তাদের শিক্ষকের বয়সও যোগ করা হয় তখন গড় বয়স 34 বছর হয়ে যায়। তাহলে শিক্ষকের বয়স কত? আমরা ছোটবেলায় যখন এই ধরনের কোশ্চেন পড়েছি তখন কিন্তু আমরা এক্স অ্যাপ্রোচের সাথে খুব পড়েছি, কিন্তু এখন এই ধরনের অ্যাপ্রোচের মাধ্যমে, এক্স অ্যাপ্রোচের মাধ্যমে করতে গেলে কিন্তু অন্যদের থেকে অনেকটা লেভেল কমে থাকবে। তাহলে কিভাবে স্যার করতে হবে? করার জন্য বেস্ট অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে এটার ক্ষেত্রে ডেভিয়েশন মেথড আমাদের ইউজ করতে হবে। ডেভিয়েশন মেথড যাদের জানা নেই তারা সিম্পল ওয়েতে বোঝো, তেমন কিছু হাইফাই মেথড ডেভিয়েশন নাই, সিম্পল ওয়েতে আমরা জিনিসটা বুঝবো। দেখো শিক্ষকের বয়সও যোগ করা হলে গড় বয়স কত হবে? 34 বছর। তার মানে 34 তো থাকবেই, এবং এই 10 জনের বয়স 32 থেকে 34 করেছে, অর্থাৎ কত করে বাড়িয়েছে? 2 করে বাড়িয়েছে। এক একজনের বয়স 2 করে বাড়িয়েছে এই শিক্ষকের বয়স জয়েন হওয়াতে। তাহলে দেখো 34 তো থাকছেই, এছাড়া 2 করে বাড়িয়ে দিচ্ছে কতজনের? 10 জনের, অর্থাৎ 10 ইন্টু 2, সুতরাং এদিকে 20 আর এদিকে 34। রাইট অ্যান্সার আমার কত বেরিয়ে যাচ্ছে? 54। অপশন নাম্বার বি বাহুবলী ইজ দ্য রাইট অ্যান্সার। আরেকবার রিপিট করছি, যে গড়টা আছে শিক্ষকের সেটা তো থাকবেই, এবং আমরা সিম্পলি বুঝতে পারছি যখন আমাদের টোটাল গড়টাকে বাড়িয়ে দিচ্ছে অবভিয়াসলি গড়ের পরিমাণটা বেশিই হবে, তাহলে 34 তো হবেই, এবং 10 জনের 2 করে বাড়িয়ে দিয়েছে, তাহলে 20 বাড়িয়েছে, 34 প্লাস 20 54 ইজ দ্য রাইট অ্যান্সার। দেন নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। এ বি এর দ্বিগুণ কাজ করতে পারে যদি তারা একসাথে একটি কাজ 18 দিনে শেষ করে, তাহলে বি একা কাজটি কতদিনে করতে পারে? দেখো ওয়ার্ক এন্ড টাইমের এই দ্বিগুণ পরিমাণ কাজ অর্থাৎ এফিসিয়েন্সি দিয়ে এই জায়গাগুলো কিন্তু বারবার পরীক্ষাতে আসতে দেখা যায়। কিভাবে করবে? সিম্পল ওয়ে, এ আর বি আছে, কি বলছে? এ বি এর দ্বিগুণ কাজ করতে পারে, এ বি এর দ্বিগুণ কাজ করতে পারে। বি যদি 1 হয় এ কত করবে? তার দ্বিগুণ, অর্থাৎ এ করবে 2 ভাগ। এ যদি বি যদি 1 ভাগ করে এ করবে তার 2 ভাগ কাজ, দ্বিগুণ ভাগ করছে। তারা একসঙ্গে একটি কাজ 18 দিনে করতে পারে। আমাদের এই ধরনের কোশ্চেনে সবসময় মনে রাখতে হবে যেটা দিয়ে দিয়েছে সেটা দিয়ে দিয়েছে কি? টাইম দিয়ে দিয়েছে। যার সাপেক্ষে টাইমটা আছে তার সাপেক্ষে এফিসিয়েন্সি দিয়ে গুণ করে আমি আগে টোটাল ওয়ার্কটা বের করে নেব। এক্ষেত্রে তাহলে কি 18 দিনটা আমার টাইম দেয়া আছে, এবং কজনের টাইম দেয়া আছে? তারা একসাথে কাজ করলে, তারা একসাথে, তার মানে এফিসিয়েন্সিটার ক্ষেত্রেও তাহলে আমরা কি নেব? তারা একসাথেটা নেব। তারা একসাথে এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 3, অর্থাৎ 3 ইন্টু 18 এখানে আমার গুণ হয়ে যাচ্ছে। আর নিচের লাইনে কোনটা স্যার বসবে? কার এফিসিয়েন্সি বসবে? যেটা দেয়া আছে বি একা কাজটি কতদিনে করতে পারে। বি এর এফিসিয়েন্সি কত দেয়া আছে? বি এর এফিসিয়েন্সি দেয়া আছে 1, সুতরাং 18 গুণিত 3 54, এখানে অপশন নাম্বার সি 4 কা টুকরা এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো এই টাইপের কোশ্চেন সবসময় আমাদের মনে রাখবে যার দিন সংখ্যা দেয়া থাকতো, যদি এখানে দেয়া থাকতো এর দিন সংখ্যা, তাহলে কোনটা দিয়ে গুণ করে আমি টোটাল ওয়ার্ক পেতাম? এটা তো উপরটা তো বেরোচ্ছি টোটাল ওয়ার্ক, আর নিচেরটা যার জানতে চেয়েছে তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করছি। যার ধরো এখানে দেওয়া আছে এ একটি কাজ 18 দিনে করে, তাহলে আমাকে এর এফিসিয়েন্সি অর্থাৎ 2 সেটা দিয়ে গুণ করতে হবে, আর যেটা জানতে চেয়েছে সেইটা নিচেই এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। এখানে বি জানতে চেয়েছিল সেই জন্য 1 দিয়ে ভাগ। যদি বলতো এর এফিসিয়েন্সি এ কাজটা কতদিনে শেষ করবে, তাহলে 2 দিয়ে ভাগ, 2 2 কেটে গেল 18, তখন রাইট অ্যান্সার হতো। আই থিঙ্ক এই টাইপের কোশ্চেন তোমরা অতি সহজে বের করে নিতে পারবে। আচ্ছা একটা কোশ্চেন স্কিপ হয়ে যাচ্ছিল, এইটা দেখো, এ বি এবং সি এর মধ্যে 350 টাকা এমন ভাবে ভাগ করা হলো যে এ এর অংশ ইস টু বি এর অংশ 2:3, বি এর অংশ ইস টু সি এর অংশ 4:5 হয়, তাহলে সি এর অংশ কত? দেখো এ আর বি, এ ইস টু বি কত দেয়া আছে? 2:3 দেয়া আছে। বি ইস টু সি কত দেয়া আছে? 4:5 দেয়া আছে। আমাদের কাজ হবে এই বি এর যে পরিমাণ, দেখো দুটো জায়গাতেই বি যেহেতু আছে, বি দুটোকে সেম করে দেওয়া। তাহলে বি দুটোকে সেম করতে গেলে কি করতে পারি আমি? এইটাকে 3 দিয়ে গুণ, এইটাকে 4 দিয়ে গুণ, তাহলেই দেখো বি এর পরিমাণ দুটো জায়গাতেই সেম হয়ে যাচ্ছে।
তাহলে কি করছি, এটাকে 4 দিয়ে গুণ করছি, তার দিয়ে গুণ করলে এটাকেও গুণ করতে হয়, 4 2 8 হয়ে গেল, এটাকেও 4 দিয়ে যখন গুণ করছি তাহলে 12 হয়ে গেল। এবার এইটাকে 3 দিয়ে গুণ করছি, 4 3 12, এখানে কি হয়ে যাচ্ছে 5 3 15। দেখো বি এর দুটো আমাকে মেন যেটা আমার টার্গেট ছিল বি দুটোকে সেম রাখার, সেটা আমি করতে সফল হয়েছি। তাহলে টোটাল এ ইস টু বি ইস টু সি এর মান কত হয়ে গেল, 8 ইস টু 12 ইস টু 15। এবার বলছে তাহলে সি কত অংশ পাবে, টোটাল কত আছে 350, এদের যোগ করো, 18 আর 15 হয়ে যাচ্ছে 27, আর 8 যোগ করলে কত হয়ে যাচ্ছে 35, 35 এর মানই হয়ে যাচ্ছে 350। আমাকে কি জানতে চাইছে, বি এর মান কত, বি এর মান কত এখানে 12। এবার 35 এর সাথে কত গুণ করলে আমার 350 আসে, 10 গুণ করলে 12 এর সাথেও 10 গুণ করলে আমার 120, এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা অপশনে তো 120 নেওয়া, সরি এখানে তো বি জানতে চাইনি, এখানে সি এর অংশ জানতে চাইছে, বি জানতে চাইলে 120 হতো, সি এখানে জানতে চাইছে 15, 15 সাথে 10 তাহলে 10 গুণ করতে হবে, তাহলে 15 সাথে 10 গুণ করলে কত হয়ে যাচ্ছে 150, আমার কিন্তু রাইট অ্যান্সার চলে আসছে। তাহলে মেন জিনিসটা কি, আমরা এই পদ্ধতিতে এই ইস্টু আকারে পেলাম, এদের তিনটে যোগফলই 350 এর সঙ্গে সেম। এবার যেটা জানতে চেয়েছে সেটার ভ্যালু বের করে নিলাম, অতি সহজেই আমাদের কোশ্চেনটার অ্যান্সার হয়ে যেত। আচ্ছা এইটা যদি আমরা এইভাবে সমান ধরে না করি, আর কিভাবে এই অনুপাতে পৌঁছানো সম্ভবপর ছিল, আমাদের দেখো তিনটে এখানে ভেরিয়েবল আছে এ বি সি, এ এর অংশ ইস টু বি এর অংশ কত 2:3, বি এর অংশ আর সি এর অংশ কত 4:5, সিম্পল দুটো লাইনে লিখলাম। এবার আমরা জানি এই ঘরটাই পাশের সংখ্যাটা আছে 2 আর 3 এর মধ্যে পাশের সংখ্যা কি, এই ঘরের সাপেক্ষে 3, এই ঘরে কি পাশের সংখ্যা 4 আর 5 এর মধ্যে এই ঘরে বসবে, অবশ্যই 4 বসবে পাশের সংখ্যা হিসেবে। তাহলে কত আসছে 8 12 15। যদি মনে হয় যে এইভাবেই বের করা সহজ এই রেশিওটা, তাহলে এইভাবেও করতে পারো, নো ম্যাটার অ্যান্সার এইভাবেও একই আসবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। 15 জন মানুষ একটি কাজ 14 দিনে করতে পারে, 7 জন মানুষ কত দিনে কাজটা করতে পারে। 15 জন মানুষ, সিম্পল 15 জন মানুষ 14 দিনে একটা কাজ করতে পারে, 7 জন মানুষ ওই কাজটা কত দিনে করতে পারে, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, জিজ্ঞাসা চিহ্ন তাহলে স্থানে কি হবে 7 2 14, 15 দিয়ে গুণ করছি 30, আমার রাইট অ্যান্সার। অতি সহজে কিন্তু এই ধরনের কোশ্চেন আমার হয়ে যাবে। এই কোশ্চেন গুলোর ক্ষেত্রে কে কত তাড়াতাড়ি করতে পারলো সেটা ম্যাটার করে, ম্যাটার করে না যে কে সলভ করবে, কেউ করছে 30 সেকেন্ডে সলভ, কেউ করছে 1.5 মিনিট টাইমে সলভ, যে করছে 30 সেকেন্ডে সলভ সেই কিন্তু এখানে অন্যদের থেকে লিখ পেয়ে যাচ্ছে, পারবে সবাই কিন্তু। এবার এই কনসেপ্টটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, HDM অর্থাৎ H1D1 M1 সমান H2D2 আর M2, এই দুটো সবসময় সেম হয়। এখানে দেখো মানুষ M1 M2, একদিকে M1 M2 করেছি, আর একদিকে এখানে কি দেয়া আছে দিনের সংখ্যা দেয়া আছে, অর্থাৎ D1 আর এখানে আমার D2টা বের করতে হলো, এগুলো সবসময় ইকুয়াল হয়। এবার নিচে কোনগুলো বসে এটাও আমি একবারেই বলে দিই, যদি এখানে দেখবে কাজের পরিমাণ এত অংশ বা খেলনা তৈরি করে সংখ্যা এতগুলো অংশ এতগুলো খেলনা তৈরি করছে, সেগুলো নিচে বসে। বা এখানে ধরো দিয়ে দিয়েছে তাতে 1200 টাকা উপার্জন হয়, সেই টাকার পরিমাণ বসলেও কিন্তু এখানে বসবে। অর্থাৎ আমরা দুটো দিককে সমান করব, HDM আর সাপেক্ষে এইগুলো উপরে বসে লবে বসে, আর হরে কোনগুলো বসে, হরে সবসময় মনে রাখতে হবে যদি বলে যে এত টাকা উপার্জন হয়েছে এতগুলো খেলনা তৈরি হলো, সেগুলো আমার হরে বসেছে। একইভাবে তোমাদেরকে এইভাবে আমি টোটাল কনসেপ্টটা তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। এই টাইপের কোশ্চেন এর পরেও সিটে আমি নিয়ে আসবো একটা যেন উইদিন সেকেন্ড তোমরা সলিউশন করে দিতে পারো। নেক্সট কোশ্চেনে চলে আসি। একটি পরীক্ষায় রেনু 750 মধ্যে 480 নম্বর পেয়েছে, সে কত শতাংশ নাম্বার পেয়েছে। একদম ইজি কোশ্চেন, 480 সেটা উপরে লিখে দিলাম, কতর মধ্যে 750 মধ্যে ইনটু আমরা কোন নাম্বারের সাপেক্ষে শতাংশ বার করতে গেলে 100% দিয়ে গুণ করতে হয়, তোমরা জানো। এবার দেখো 0 0 কেটে গেল, 25 3 75, 25 4 100, আর যাবে কাটাকুটি, হ্যাঁ যাবে, 3 1 3, 3 6 18, অর্থাৎ 16 × 4 64, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাও কিন্তু খুব সহজে আমাদের হয়ে যাচ্ছে, যে পেয়েছে তার নাম্বারটা উপরে রাখলাম, আর হরে যত নাম্বারের মধ্যে হয়েছে সেটা ইনটু 100% করলি আমার সলিউশনটা হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। লাভ ও ক্ষতি এই টপিকটা কিন্তু
পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে পরীক্ষায় অ্যারিথমেটিক পোর্শনের মধ্যে ডব্লিউপি, কেপি বলো, জিডি বলো, আরপিএফ বলো, এই ধরনের রেলের পরীক্ষাতেও কিন্তু এই অ্যারিথমেটিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো কি লাভ ও ক্ষতি। এটা খুব ভালোভাবে আমাদের করতে হবে। কি বলছে, যদি 5টি কমলালেবুর ক্রয় মূল্যে 4টি কমলালেবু বিক্রয় করা হয় তাহলে কত শতাংশ লাভ হবে? 5টি কমলালেবুর ক্রয় মূল্যে সিপিতে 4টি কমলালেবু বিক্রয় করা হয় এসপি হলো, তাহলে সিপি বাই এসপি এর মান কত হলো? 4/5। এবার দেখো 4 জিনিস 5 বেচা হলো, তাহলে কত লাভ হচ্ছে আমার? 1 লাভ হচ্ছে। এবং আমাদের যদি কোশ্চেনে বিক্রয় মূল্যের উপর লাভ এই কথাটা না বলে দেয়, সবসময় আমাদেরকে কার উপর লাভ ধরতে হয়? ক্রয় মূল্যের উপর লাভ ধরতে হয়। তাহলে ক্রয় মূল্যের উপর এক্ষেত্রে লাভ কত হলো? 1 আর 4। ক্রয় মূল্যটা সবসময় নিচে যাবে যখন মেনশন করা থাকবে না কোশ্চেনে। তাহলে আমার রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? 25%, অপশন নাম্বার সি এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যেত। যদি সেম কোশ্চেনই আমায় বলতো যে বিক্রয় মূল্যের উপর লাভ কত, তাহলে আমায় কি করতে হতো? সেম ফার্স্ট লাইন অনুযায়ী লিখে নিলাম। এবার সেকেন্ড লাইনে দেখো সিপি বাই এসপি টা 4/5 করে 1 লাভ হচ্ছে। কার উপর যদি বিক্রয় মূল্য মেনশন করে দিত তখন কিন্তু 5 করতে হতো ইনটু 100%, সেক্ষেত্রে কিন্তু আমাদের 20% রাইট অ্যান্সার হয়ে যেত। দুটো সাপেক্ষই বলে দিলাম, কারণ এই ধরনের দুটো কোশ্চেনই সামনে বিগত বছরে যে পরীক্ষাগুলো তোমাদের সামনে আসতে চলেছে সেই ধরনের কোশ্চেনের জন্য কিন্তু এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। 961 সৈন্যদের বর্গাকারে সাজালে প্রতি লাইনে কতজন থাকবে? 961 জন সৈন্য বর্গাকারে সাজানো হয়েছে, তাহলে বলেছে কতজন প্রতি লাইনে কতজন থাকবে। এবার আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। অর্থাৎ প্রত্যেকটা লাইনে আমরা বুঝতে পারছি যে এরা ভর্তি হয়ে আছে, অর্থাৎ স্কয়ার আকারে থাকবে। এবার স্কয়ার আকারে বলতে কি, এইটা স্কয়ার যেটা সেটাই আমার অ্যান্সার। আমার ধরো খেয়াল নেই, এটা তো আমরা জানি যে 30 এর স্কয়ার কত, সঙ্গে সঙ্গে আমরা বলে দিতে পারবো 900, অর্থাৎ 900 এর চাইতে যে অপশনটা বেশি থাকবে সেটাই। এবার এখানে দুটো অপশনের মধ্যে ট্র্যাপে পড়ে যাচ্ছে 31 আর 32। এটা ভাবো তো যে 32 সবসময় এর স্কয়ার করলে কি ইভেন সংখ্যা পাবো, ইউনিট ডিজিট আমার হবে ইভেন। আর 61 এর ক্ষেত্রে ইউনিট ডিজিটও চেক করতে পারো, 31 ইন্টু 31 ইউনিট ডিজিট এক ম্যাচ করছে, বা 31 এর ক্ষেত্রে আমরা অড ইউনিট ডিজিট পাবো। সুতরাং 31 এর স্কয়ার দেখো 961 কেন হলো, এখানে আমি ডায়াগ্রামে কনসেপ্টটা বোঝালাম। অতি সহজে কিন্তু এই কোশ্চেনটার সলিউশন করা সম্ভব। হার্ডলি তোমাদের এরপর থেকে 5 সেকেন্ড লাগবে। যখন বর্গাকারে সাজানো হবে সিম্পলি ওয়েতে আমাদের দেখতে হবে ওইটা কার স্কয়ার আছে, তাহলেই আমার অঙ্ক কমপ্লিট। আচ্ছা, আমরা আজকে লাস্ট কোশ্চেনে চলে এসেছি। কি বলেছে, কোন সংখ্যার 41.66% হলো 1500, ওই সংখ্যাটি কত? কোন সংখ্যার তোমরা প্রথমে x ধরে নিলে, দিয়ে সেই সংখ্যার 41.66/100 করলে, এটা সমান 1500 করলে, এইভাবে পয়েন্টের সাপেক্ষে কাটাকুটি করতে একটা কোশ্চেন সলভ করতেই পেপার কমপ্লিট। তাহলে স্যার এই ধরনের কোশ্চেন এই অ্যাপ্রোচে কি করবে? একদমই করবে না। কিভাবে করবে? তোমাদের এক্ষেত্রে যে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো জানা দরকার। 41.66 যেই দেখবে 0.66 আসছে তখন এটাকে আমরা দুভাবে ব্রেক করতে পারি। কি কি ভাবে ব্রেক করতে পারি? এক ভাগে রাখলাম 25 প্লাস হয়ে যাচ্ছে 16.66 রাখলেই আমরা দুটো জিনিসে ট্রাই করব, সেটাকে নয় 6.66 আকারে ভাঙতে, না হলে নয় সেটাকে 16.66 আকারে ভাঙতে। এই দুটো যোগ করো, দিয়ে দেখো 41.66 আসছে। তাহলে এটা তো আমরা আগেই ভেবে নেবো যে 16.66 হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, এটা লিখে নেবো। এটার সাথে কত যোগ করলে এটা আসে? সিম্পলি 25 যোগ করলে এটা আসে। এবার 25% মানে কত? 1/4। 16.66% মানে কত? 1/6। এবার এদেরকে কি করব? এলসিএম বের করব। এদের এলসিএম কত? 12 হবে। 4 কতই 12, 3 এ 6 কতই 12, 2 এ, তাহলে 5/12। এই ভ্যালুটাই কত দেয়া আছে? 1500। তাহলে 5/12 মান যদি আমার 1500 হয়, তাহলে ওই সংখ্যা মানে কি, যে কোনো সংখ্যাকে আমরা এক ভাগ ধরি, এক অংশ ধরি, তাহলে এক অংশের ভ্যালু কত বেরোচ্ছে? 1500 গণিত 12/5, অর্থাৎ 5 3 1500, দুটো শূন্য, 12 3 36, আর এদিকে দুটো শূন্য, অর্থাৎ অপশন নাম্বার ডি দিল্লি চলো ইজ দ্য রাইট অ্যান্সার।
দেখো যখন আমরা পার্সেন্টেজ একটু শক্ত পাবো, আমরা সেটাকে পার্সেন্টেজে এই ওয়েতে কখনোই ব্রেক করতে যাব না। আমরা এক্ষেত্রে রেশিও পদ্ধতি অবলম্বন করব। আমরা 25 আর 16.66 এই দুটোকে ভেঙে নিতে পারি। 25% এর ভ্যালু তোমরা জানো 1/4, যাদের জানা নেই একদম তাদের জন্য বলে দিই। 25% মানে কি 25/% নিচে গেলে 100 হয়ে যায়। এবার এদের কাটাকুটি করো, দেখো 1/4 আসছে, সেই ওয়েতে আমি 1/4 লিখলাম। আর দেখো 16.66%, এটাকে 1/6 করলাম, সিম্পলি 16.66 বাই তোমরা 100 করে কাটাকুটি করে দেখো, তাতে 1/6 হবে। কিন্তু আমাদেরকে যদি স্পিডি ক্যালকুলেশন করতে হয়, এই ধরনের ভ্যালুগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখা দরকার, তবে স্পিডি ওয়েতে অন্যদেরকে কম্পিট করতে পারবে। তো আজকের ক্লাসটা এই অবধি ছিল। তোমরা কমেন্টে জানাও যে ক্লাসটা কেমন লাগলো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দিও, এবং সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ এভরিওয়ান।